কনস্ট্যান্টলি পোর্টফোলিও অ্যানালিসিস করার জন্য এত রিকোয়ারমেন্ট আসছে আমার কাছে, প্রচুর মেল এসছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে একসঙ্গে দুটো পোর্টফোলিওকে আমি অ্যানালিসিস করতে পারি কি, এটা প্রচুর হেক্টিক কাজ, প্রচুর প্রেশারের কাজ, এবং সত্যি করে যে করে বা যারা করে তারা জানে যে ব্যাপারটা কত কঠিন। তো সব দিক সামলে করা, কিন্তু এই সিচুয়েশনে করা সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের কনস্ট্যান্টলি আমাকে সাপোর্ট করা, তোমাদের উৎসাহ। এবং সেই কারণের জন্য আজকে যে দুটো পোর্টফোলিও অ্যানালিসিস করে নেবো, সেটা একজন ভদ্রমহিলার কথা, দেখবে কত ইন্টারেস্টিংভাবে উনি কীভাবে জমা করে হচ্ছে পুঁজিটাকে, এবং ভবিষ্যতে তার স্বামীকে একটা বড় সাহায্য করবে বলে করতে চাইছে। অন্যদিকে একজন ছোট্ট বিজনেসম্যান, স্মল বিজনেস ওনার, 66 বছর বয়স হয়ে গেছে, বিভিন্ন হ্যাপাজার্ড পোর্টফোলিও স্টকগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমরা চেষ্টা রাখছি সেটাকে কত কুইকলি সুন্দরভাবে জিনিসটাকে ঠিকঠাক করে দেওয়া। তো এটা একটা চ্যালেঞ্জিং জব ছিল। চলো ফটাফট চলে আসা যাক। ফার্স্ট আজকে পোর্টফোলিওটা অ্যানালিসিস করতে গিয়ে যে শব্দটা, যে কথাটা প্রথম মনে পড়ছে সেটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে। তো আজকের পোর্টফোলিওটা রঞ্জনা ভট্টাচার্য, যাকে সোনালী ভট্টাচার্য বলা হচ্ছে, উনি লিখেছে, একজন হাউসওয়াইফ, এবং সুন্দরভাবে তার যে উদ্দেশ্যটা রয়েছে, যেটা সবচেয়ে বড় মহৎ উদ্দেশ্য বলে এই মুহূর্তে মনে হয়েছে, সেটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীকে সাহায্য করার জন্য একটা সারপ্রাইজ দেবে বলে একটা পোর্টফোলিও তৈরি করেছে, যেটা কাউকে জানায়নি আগে থেকে তার স্বামীকে। এবং যে টাকাটা সে দিত তার স্বামী, এখানে লিখেছে যেটা, সেখানেতে সেই তার সংসারের, তার হাজব্যান্ড এবং তার একটা মাত্র মেয়ে রয়েছে, বাচ্চা, এবং সে 40,000 টাকা তার হাজব্যান্ড মাইনে পায়। এবং তারকে যে সংসারের খরচের জন্য যে টাকাটা দেওয়া হয়, তার থেকে সে বাঁচিয়ে জিরোধাতে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে 75,000 টাকা জমা করে ফেলেছে। খুব সুন্দর প্রতিটা স্টক তোমরা দেখতে পাবে। বিউটিফুল এই ভিডিওটার মধ্যে দেখবে যে একজন সৎ মহিলা কত সুন্দরভাবে তার সংসারটাকে বাঁচানোর জন্য, সংসারকে আরও উন্নতি আনার জন্য, ভালো করার জন্য কীভাবে প্রচেষ্টা করছে। এটা একটা বিরাট স্যালুট তাকে। ঘটনা যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে 75,000 টাকা সে ইনভেস্ট করেছে 19টা স্টকে, খুব সুন্দর। এছাড়া যেটা বলতে চাইছে, সে এছাড়া মিউচুয়াল ফান্ডও ইনভেস্ট করেছে। তো বলছে আমার সঙ্গে ক্যাপিটাল তো বেশি নেই, খুব সামান্য ক্যাপিটাল 2,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। তো তোমরা দেখে অবাক হয়ে যাবে, একটা 1,000 টাকা করে রেখেছে সেই প্রথম মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ, আর এসবিআই কন্ট্রাতে 500, আর কোটাক স্মল ক্যাপে 500, এইভাবে ও কিন্তু চালাচ্ছে। আর বয়স ওর যেটা, সেটা হচ্ছে 34 বছর বয়স ওর, যেটা বলছিল ওর এখানে দেখেছে 38 বছর বয়স, তার মানে ওর কাছে 22 বছর সময় রয়েছে। ওর বক্তব্য 15 বছর ওর হাতে সময় আছে, আমার হাতে 15 বছর টাইম আছে, আমি মান্থলি 2500 টাকা করে ইনভেস্ট করবে ইকুইটি ফান্ডে। আর মিউচুয়াল ফান্ড যেটা বললাম সেটা রয়েছে সবগুলো 23 মে মাসের পরে কেনা, 3 বছরের জন্য ছিল। আমার হাজব্যান্ড এ ব্যাপারে কিছুই জানে না এখনও পর্যন্ত। 15 বছর পরে ওনাকে একটা ভালো অ্যামাউন্ট গিফট করতে চাই, তাই আপনাকে একটু রিভিউ করার জন্য বলা হয়েছে। আর যেটা, সেটা হচ্ছে যে সেটা বক্তব্য, সেটা হচ্ছে পরবর্তীকালে উনি বলছে যেটা, সে 10,000 টাকা করে এসআইপি করতে পারবে। আমার ইচ্ছে আছে 19টা স্টকে 10,000 করে ইনভেস্ট করব। তো এবার আসা যাক, দেখো কত সুন্দর করে পোর্টফোলিওটা সাজিয়েছে, দেখে তোমরা শিখতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একজন স্ত্রী কীভাবে তার স্বামীকে সাহায্য করার চেষ্টা করছে, এবং এত কিছুর মধ্যে থেকে এটা মধ্যবিত্ত অবস্থা থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, এবং প্রত্যেকটা স্টককে কি বিউটিফুল দেখো। এখানে যেটা বলা দরকার রঞ্জনাকে নিয়ে, সেটা হচ্ছে যে, বা সোনালী ওর নাম যেটা বলছে, ঘটনা যেটা, সেটা হচ্ছে যে দেখো 33% রিটার্ন পাচ্ছে। 75,000 টাকা ইনভেস্ট করেছিল, 98,000, মানে 1 লক্ষ টাকার কাছে চলে গেছে। আমার দেখা কত অজস্র আমরা পোর্টফোলিও দেখেছি তোমরা, এবং এই পোর্টফোলিও থেকে তোমরা প্রতিনিয়ত শিখছো প্রতিটা পোর্টফোলিও থেকে। আর আমি প্রতিটা পোর্টফোলিও তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি এইভাবে, এই কারণের জন্য যাতে কিনা তোমরা শিখে এইগুলো থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো নিজেদের ক্ষেত্রে, নিজেদের লাইফে কাজে লাগাতে পারো। আজকে এনার যে ভদ্রমহিলা কথা বলবো, একে দেখে আরও অনেকে শিখবে, অনেকে জানতে পারবে। অনেক মহিলা যারা ঘরে রয়েছে তারা আস্তে আস্তে ইনভেস্ট করা শুরু করে দেবে, এবং এটা চাই আমি চাই অন্তর থেকে, আন্তরিকভাবে এই কাজটা হোক। দেখো, কোনো উইদাউট কারো কোনো কনসালটেন্টের হেল্প ছাড়া, কিছু ছাড়া, কি সুন্দরভাবে একটা একটা করে স্টককে সে কিনে গেছে, এবং বিউটিফুলি 33% রিটার্ন পেয়েছে, মানে দারুণ। আমি এরপরে ব্যাক টু ব্যাক সেকেন্ড যে পোর্টফোলিও অ্যানালিসিস করবো, সেখানে দেখবে আরেকজন 66 বছরের বয়স্ক লোক, সে এই জগতে তেমন কিছু করে উঠতে পারেনি, এত রাশি স্টক কিনে রেখেছে কনস্ট্যান্টলি। এনি হাউ, ফার্স্টে চলে আসছি নেক্সট। দেখো, ব্র্যান্ড কনসেপ্ট 6টা কিনেছে, 5% মতো প্রফিটে আছে। কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে, খুব স্মল ক্যাপ কোম্পানিগুলো নিয়ে গেছে, রিস্কি পোর্টফোলিও এটা।
এটাতে তোমরা নতুন কেউ ইনভেস্ট করার আগে কিন্তু 2-4 বার ভেবে নেবে। কোচিন শিপওয়ার্ড 4টে কোয়ান্টিটি কিনে রেখেছে, ডিফেন্স সেক্টর স্টক রিলেটেড। নেক্সট আসছে এফসিএল, যেটা বলছিলাম কেমিক্যাল সেক্টরে। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড বলা হয় কোম্পানিটা, যেখানে 100 স্মার্ট সিটির কথা চলে আসছে, সেখানে কিন্তু এই ধরনের স্টকগুলো কেমিক্যাল সেক্টরে খুব প্রয়োজন পড়বে। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। গ্র্যাভিটা ইন্ডিয়া নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছিলাম। 10,000 টাকা ইনভেস্ট করে রেখেছে, 10টা কোয়ান্টিটি, 895 এখন চলে এসছে, 14% নেগেটিভে আছে, কোনো অসুবিধা নেই। গ্র্যাভিটা ইন্ডিয়া কিন্তু রিনিউয়েবল সেক্টরে, রিনিউয়েবল ব্যাপারে কাজ করে। রিনিউয়েবল কি? রিনিউয়েবল অ্যালুমিনিয়াম, রিনিউ করা ব্যাটারি, পুরনো ব্যাটারি যেগুলো, সেগুলোকে আবার রিনিউ করা যায়, সেগুলোকে সেই ধরনের কাজগুলো করে থাকে। হিউজ প্রফিট হয় এই কোম্পানির, এবং একটা সময় দেখবে খুব স্মল ক্যাপ, কিন্তু একটা সময় খুব ভালো করবে। মাত্র 19টা স্টক নিয়েছে, কোনো বাড়াবাড়ি করেনি, রাশি স্টক নিয়ে জঞ্জাল বাড়ায়নি। প্রতিটা স্টক অত্যন্ত সিলেক্টিভ, এবং তুমি তো অবাক হয়ে যাবে দেখলে কী করে একজন মহিলা যে ঘর সংসার সামলাচ্ছে, কাজকর্ম করছে, কি করে এত ফ্যান্টাস্টিক। আমাকে এটা দেখেই আমার খুব মনে পড়ে যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে এর অতীতে। আগে তোমাদেরকে কদিন আগে গল্প করেছি এই ঘটনাটা নিয়ে, যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইনভেস্ট করেছে, একজন ইনভেস্টমেন্ট এমন কনস্ট্যান্টলি বাই সেল করে, সুইং করে, ট্রেডিং করে গেছে, এবং প্রায় 8-10 বছর পরে দেখা গেছে তার অ্যামাউন্ট ডবলের কাছাকাছি গেছে। আর মহিলা যিনি কিছুই করেননি, জাস্ট ফেলে রেখে দিয়েছিলেন টাকাটাকে, দেখা গেছে তার 4 গুণ বেশি হয়ে গেছে। এই যে ফারাকটা কেন হয়, কেন আমরা ডিফারেন্সটা বুঝতে শিখিনি, এখনও জানতে শিখিনি। এনারা বিশেষ করে মহিলারা, খারাপ ভালো নয়, এদের মধ্যে ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে বাঙালি মহিলাদের মধ্যে। কেন একটা জগৎ, একটা সময় জিনের মধ্যে এদের রয়ে গেছিল ইনভেস্টমেন্ট ব্যাপারটা, যে আর্থিক অসুবিধার মধ্য দিয়ে যাওয়া হয়েছিল একটা সময়। তো তার পরবর্তীকালে তাদের মধ্যে একটা ইনভেস্টমেন্ট, এবং এনিহাও আমি চলে আসছি নেক্সট আইআরএফসির কাছে। আইআরএফসি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, যেরকম আমরা এনবিএফসি একটা বলা হয়, রেলওয়ে সেক্টরের ফ্যান্টাস্টিক কোম্পানিটা কাজ করছে। এবং যদি তুমি ইনভেস্ট করে থাকো এই মুহূর্তে, দেখবে রিটার্ন কিন্তু খুব ভালো ভবিষ্যতে পাবে। 3,815 টাকা ইনভেস্ট করেছে, অ্যাপ্রক্সিমেট 5% মাত্র রিটার্ন রয়েছে, ভালো আসবে। নেক্সট দেখো আইটিসিতে ইনভেস্ট করে রেখেছে। আইটিসি হচ্ছে এফএম সেক্টরের একটা ভালো কোম্পানি, 21% প্রফিটে আছে সিচুয়েশনে, এখন হয়তো কিছুটা ডাউন আছে। এনিহাও নেক্সট চলে আসছি জ্যোতি রেজিন্স। জ্যোতি রেজিন্স খুব রিস্কি পোর্টফোলিও, বারবার যেটা বলছিলাম, কিন্তু ফ্যান্টাস্টিকভাবে কিন্তু রিটার্নটা পেয়ে গেছে, এবং মানে কী করে পেয়েছে সেটা আমি এর পরে তোমরা বুঝতে পারবে। তো জ্যোতি রেজিন একটা অসম্ভব ভালো কোম্পানি। এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরে রয়েছে যেরকম, সেরকমভাবে কোম্পানিটা কিন্তু অ্যাডিটিভের ওপর কাজকর্ম করে। আমরা ইউরো 2000-এর কথা শুনেছি, এবং উড অ্যাডিটিভ হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের ফার্নিচারের ক্ষেত্রে কাজে লাগে। অসম্ভব দুর্ধর্ষ রিটার্ন সব দিয়ে গেছে, চমকে যাওয়ার মতো রিটার্ন দিয়েছে, ফ্যান্টাস্টিক। নেক্সট আমি চলে আসবো যেটা, সেটা হচ্ছে পরে ইনফ্রাতে কেএনআর কনস্ট্রাকশন, ব্রিজ, এবং যেগুলো বলা হয় পরবর্তীকালে রোড কনস্ট্রাকশন, এগুলোর উপর প্রচুরভাবে কাজ করে। এবং যত ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ইম্প্রুভমেন্ট হতে থাকবে, তত কিন্তু আমরা দেখতে পারবো এই ধরনের স্টকগুলো ইম্প্রুভমেন্ট হচ্ছে। 3টে কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে কেপিআই টেকনোলজিতে হিউজ রিটার্নও পেয়েছে। ও আজকে থেকে ইনভেস্টেড নয় মোস্ট প্রবাবলি, যেটা বলছিল আগেই। 7,973 টাকাও ইনভেস্ট করেছিল, 7,973 টাকাও কিন্তু ইনভেস্ট করেছিল, সেটা গিয়ে দাঁড়িয়ে গেছে 17,000 টাকা। শুধু ওর কিন্তু দাঁড়িয়েছে প্রফিট রিটার্ন পার্সেন্ট। কত বিউটিফুলি হোল্ড করে রাখার ফল এটা, রিটার্নটা কত সুন্দর চলে আসে, এবং 224% রিটার্ন, একটাতেই ওর কিন্তু প্রফিটটা অনেকটা তুলে দিয়েছে। নেক্সট আমি চলে আসবো এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং কোম্পানিটা হোল্ড করাটাই সুবিধাজনক, ভালো। নেক্সট চলে আসছি পরেরটার দিকে। পরের স্টক যেটাকেও নিয়ে রেখেছে সেটা হচ্ছে অভোভেল। এইটা নিয়ে আমি একসময় কিন্তু বলেছিলাম, এফএম সেক্টরের মধ্যে কোম্পানিটা কাজ করে, স্পেশাল বিজনেস মডেল রয়েছে কোম্পানিটা দেশে বিদেশে বহু জায়গায় কাজ করছে, এবং ফ্যান্টাস্টিক কোম্পানি। প্রচণ্ড রিস্কি কোম্পানি, 18% ডাউন রয়েছে, এবং স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু মাঝখানে দিন আসবে তখন কিন্তু অনেকটা তুমি দেখতে পারবে রঞ্জনা, অনেকটা ডাউন হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এগুলোকে হোল্ড করবে, পরে ভবিষ্যতে গিয়ে কিন্তু তোমাকে রিটার্নটা ভালো দেবে। তো যেহেতু তুমি লং রানের জন্য রেডি, অন্তত 15 বছর ইজ নট এ ম্যাটার অফ, যে বিশাল সময় তোমার হাতে রয়েছে, তুমি অবশ্যই এটাকে ইনভেস্ট করে রাখতে পারো, এবং ভবিষ্যতে গিয়ে বিরাট কিছু করতে পারবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমি চলে আসবো পরবর্তী ক্ষেত্রে, সেটা হচ্ছে আরভিএনএল। আরভিএনএলে ইনভেস্ট করে রেখেছে। আরভিএনএল ডাউন ট্রেন্ড মাঝখানে চলছিল খুবই,
এখন আবার ওটা মুভমেন্ট হয়ে শুরু করেছে। এনিহাউ 13টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, 8% মতো প্রফিটে রয়েছে। 8% প্রফিট এনিহাউ কোম্পানিটার ক্ষেত্রে একমাত্র এমনই কোম্পানি রয়েছে, এটা রেলওয়ে সেক্টরের কোম্পানি, যা কিন্তু রেল লাইনের উপরে কাজ করে। রেল লাইন যেখানে সারা ভারতে যেখানে যত কাজ হয়, ভারতের বাইরে যে ফ্রি করিডোরের কথাবার্তা চলছে, যে G20 সামিটে যে কন্ট্রাক্ট হয়েছে বা যে ধরনের আলোচনা হয়েছে, যে কাজগুলো হবে বলা হচ্ছে, সেখানে রেলওয়ে সেক্টরকে বিশাল প্রাধান্য দেওয়া হয়েছে। বাজেটের ক্ষেত্রে আমরা দেখেছি রেলওয়ে সেক্টরকে বিরাটভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, ফলে সেখানে কিন্তু RVNL একটা বড় ভূমিকা নেবে ভবিষ্যতে। নেক্সট আমি চলে আসছি পরের স্টকটার দিকে। দেখো প্রত্যেকটা স্টককে দেখো কীরকম সুন্দরভাবে সিলেকশন করেছে, এবং সত্যি ঘটনা অবাক লাগে জিনিসগুলোকে দেখলে। ফাইন, তুমি যা ইনভেস্ট করে নিচ্ছ রঞ্জনা, খুব ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। নেক্সট চলে আসি স্যাকসফট। স্যাকসফট যে কাজকর্ম করে, আমি এটি আগে বলেছি, কোম্পানিটা বিজনেস ইন্টেলিজেন্স টুলসের উপর কাজ করে। BFSI মানে ব্যাঙ্কিং, ফিনান্স এবং সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সের উপর কাজকর্ম করে। এগুলোর দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা দুর্দান্ত ভালো। কোম্পানিকে 8% 9% মতো ডাউন রয়েছে, কিন্তু কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে কি খুব ভালো রিটার্ন দিতে পারে বলে এক্সপেক্ট করা যাচ্ছে। এনিহাউ নেক্সট আমি চলে আসছি, সেটা হচ্ছে TVS মোটর। দেখো প্রত্যেকটা সেক্টর কি ছুঁয়ে গেছে, এটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। এবং আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যেন এত সুন্দর ডাইভার্সিফাই করে ফেলেছে, যিনি কোনোদিনও আমার কাছ থেকে এখন ফার্স্ট শুনছে, সে কী করে এত সুন্দর ডাইভার্সিফিকেশন যদি করে থাকে, তাহলে এখানে তো আনবিলিভেবল। দেখো 223% রিটার্ন দিয়েছে TVS মোটর, যেখান থেকে তোমাকে অ্যাডভাইস করেছেন জানি না, তো তুমি যেখানে টাটা মোটরসকে নাওনি কিংবা মাহিন্দ্রা নাওনি, কিন্তু TVS মোটরকে নিয়েছো এবং ভালো কাজ করেছো, এবং এটাকে কন্টিনিউ করে যাবে। মাত্র 4টে কোয়ান্টিটি ছিল, আস্তে আস্তে বাড়াবে কোয়ান্টিটি, যেটা হয় তোমার ফান্ড পরিমাণ কম, তাই নিয়ে তুমি যেটা দেখিয়েছো, হ্যাটস অফ, খুব ভালো কাজ করেছো। 223% রিটার্ন তোমার দিয়েছে এখানে। নেক্সট চলে আসি পরেরটা, ইউনো মিন্ডা। দেখো কীরকম, মানে এই ধরনের পোর্টফোলিওগুলো দেখলে মন ভালো হয়ে যায়। কারণ কি ভালো হয়ে যায়, এই কারণে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও, যেটার জন্য সবাইকে আমি অ্যাডভাইস করি সবসময়তে, যে সবসময় একটা ডাইভার্সিফাই করো। যেখানে যদি মার্কস দিতে হয়, এখানে 100-র মধ্যে 80% এমনি পেয়ে গেছে। কারণ এই ধরনের কাজগুলো দেখো, যেখানে আমি একটা বারবারই বলেছিলাম, অটো সেক্টরে আমি যখন নেব স্টক, শুধুমাত্র অটো বলে না, অটো অ্যান্সিলারি নেব। কেন অটো অ্যান্সিলারি নেব, সেখানে চিন্তাভাবনা করতে হবে যে অটো সেক্টরের মধ্যে যে ধরনের সুবিধাগুলো আসছে, অটো সেক্টরে যেরকম মাহিন্দ্রা বা TVS মোটর, এদের তো নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে, নিজস্ব পার্টস রয়েছে, নিজস্ব কাজ আছে, কিন্তু এগুলো ক্ষেত্রে যখন কোনো পার্টসের প্রয়োজন পড়ে যাবে পার্টিকুলারলি, তখন কিন্তু এই সব কোম্পানি, অটো অ্যান্সিলারি যেসব কোম্পানিগুলো যারা অটো পার্টস বানায়, তাদেরকে টাক পড়বে। এখন মাহিন্দ্রা কোম্পানি যখন পার্টস চাইবে, বা TVS যখন পার্টস চাইবে, কিংবা যখন টাটার মোটরস পার্টস চাইবে, তখন কিন্তু এই ইউনো মিন্ডাই সাপ্লাই করবে। কারণ এদের সারা মানে প্রচুর ক্লায়েন্ট দেশে এবং বিদেশে রয়েছে। এদের স্ট্যান্ডার্ড যেটা অটো অ্যান্সিলারি স্ট্যান্ডার্ডটা হচ্ছে A গ্রেড, ফলে এদের বাইরে থেকেও প্রচুর অর্ডার আছে। ইউনো মিন্ডা এক্সেলেন্ট কোম্পানি, প্রেজেন্টলি ফ্ল্যাট মুভমেন্ট চলছে, যেটা স্বাভাবিক, আবার ভালো মুভমেন্ট আসবে। নেক্সট আমি চলে আসছি, সেটা হচ্ছে NBFC ক্ষেত্রে। NBFC এবং ব্যাংকিং যে সেক্টর, সেখানে রয়েছে উৎকর্ষ ব্যাংকের ওপরও 7খানা কোয়ান্টিটি কিনে রেখেছে। এবং দেখলে খুব ইন্টারেস্টিং, দেখবে ব্যাংকিং সেক্টরের মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছে। এখন 2% মতো প্রফিটে আছে, কিছু না, ভবিষ্যতে আরও ভালো করবে। নেক্সট হচ্ছে জেন টেকনোলজি। এটা হচ্ছে ডিফেন্স সেক্টরে রয়েছে। ডিফেন্স সেক্টরে এই মুহূর্তে স্মল ক্যাপ কোম্পানি, এটা ড্রোনের ওপরে স্পেশালিস্ট কাজ করে, এবং যখনও কিনেছে সেই সিচুয়েশনটা কিন্তু অনেকটাই, মানে যাকে বলা হয় ভ্যালুয়েশন হচ্ছে অনেক বেশি রয়েছে, সেই সিচুয়েশনে কিনেছে, ওভার ভ্যালুড। কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং সময় যেহেতু লং টার্ম আছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি এইখানে শুধু একটাই বক্তব্য বলার, সে যে একটা সেক্টরকে তুমি বাদ দিয়ে দিয়েছো, ওইটা ছাড়া আর বাকি সব কিন্তু আমি দেখে নিলাম মোটামুটি সবই ঠিক আছে। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে তোমার কোনো লার্জ ক্যাপ ব্যাংক দেখলাম না, যেরকম HDFC ব্যাংক বা কোটাক মাহিন্দ্রা। লার্জ ক্যাপের ব্যাপারে কিন্তু খুব কম রয়েছে তোমার এখানে, এটা একটা নেগেটিভ ব্যাপার বলে আমার মনে হলো। যেমন লার্জ ক্যাপের ক্ষেত্রে তুমি আইটির ক্ষেত্রে KPITকে নিয়েছো, কিন্তু যেটা নাওনি সেটা হচ্ছে ইনফোসিস বা এই ধরনের কোনো স্টককে খুব এক্সপেক্ট করা হয়েছিল KPI, কিন্তু পরে দেখবে যখন স্মল ক্যাপগুলো পড়তে থাকবে, তখন দেখবে তোমার মিউচুয়াল ফান্ড টোটাল যেখান থেকে রিটার্নটাও কম আসবে। আবার মিউচুয়াল ফান্ডেও দেখবে সেখানেও স্মল ক্যাপ সব রেখে দিয়েছো, লার্জ ক্যাপ একটু আনা দরকার আছে বলে মনে হচ্ছে। এবং রঞ্জনা ভট্টাচার্যকে অনেক
কনগ্র্যাচুলেশন জানাই, অনেক উইশ জানাচ্ছি এবং খুব সুন্দরভাবে কাজ করে এগিয়ে চলেছে এবং আমি এটাতে খুব খুশি হয়েছি যে উনি এইভাবে ও কাজ করছে এবং একটা খুব সৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করছে, খুব ভালো লেগেছে এবং এক্সপেক্ট করছি এবং মানে উইশ করছি যাতে উনি খুব তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারো। আমরা প্রথম পোর্টফোলিও দেখে নিলাম, এবার আমরা সেকেন্ড পোর্টফোলিও চলে আসছি। এই পোর্টফোলিওটা যে ভদ্রলোক অচিন্ত্যবাবু কিন্তু একটা ছোট্ট দোকানদার এবং ছোট বিজনেস রয়েছে, কিন্তু স্বপ্ন রয়েছে এবং 66 বছর বয়স। এবং ঘটনা সেটা হচ্ছে কারোর কথা শুনে স্টকগুলো উল্টাপাল্টা করে ফেলেছে, কিন্তু চলো দেখে নিই। এবার যে সেকেন্ড জায়গায় চলে এলাম, সেকেন্ড পোর্টফোলিও অ্যানালিসিস। এতগুলো পোর্টফোলিও এসছে, আমাকে বাধ্য হতে হচ্ছে একসঙ্গে দুটো করে পোর্টফোলিওকে অ্যানালিসিস করতে, এছাড়া উপায় নেই। ফ্যান্টাস্টিক এবং একেবারে একটা খিচুড়ি পোর্টফোলিও, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। অচিন্ত্য কর্মকার, 66 বছর বয়স, উনি একটা ব্যবসা রয়েছে, ছোট ব্যবসা, সেখানে তার কাজ হচ্ছে একটা স্টেবল ইনকাম এবং স্টেবল পোর্টফোলিও তৈরি করা। ভালো কথা, মাত্র 12 বছর সময় টার্গেট দিয়েছে, ভালো কথা। সেকেন্ড ওয়ান আসছে মিউচুয়াল ফান্ডগুলোর কথাতে। মিউচুয়াল ফান্ডগুলো ওর যে রেখেছে তার মধ্যে একটা হচ্ছে ইউটিআই ফ্লেক্সিক্যাপ ফান্ড, 2020 সাল থেকে স্টার্ট করেছে 1000 টাকা করে। আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ রয়েছে, 2022 আগস্ট থেকে শুরু করেছে, মনে হয় লামসাম উনি রেখেছে 20,000 টাকা, যেটা এখন দাঁড়িয়েছে এই পর্যন্ত 16 ফেব্রুয়ারি পর্যন্ত 33,000 টাকা। আচ্ছা, থার্ড ওয়ান হয়েছে আইসিআইসিআই ইনোভেশন ফান্ড, 1000 টাকা করে। তো এর মতো ইকুইটি ওয়েট দেখা হবে, কি বক্তব্য ওনার কেমিক্যাল সেক্টরে আসার ইচ্ছে, ঠিক আছে, ভালো কথা। ঘটনা যেটা সেটা হচ্ছে একটুখানি বলে নেওয়া দরকার, উনি যে টোটাল ইনভেস্টমেন্ট করেছেন, উনি এখন বক্তব্য হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলোকে উনি দেখতে চাইছেন কী সিচুয়েশন, এবং উনি দেখতে চাইছেন অন্যগুলোর ক্ষেত্রে কীরকম রয়েছে। তো আসা যাক চটপট। সবসময় বন্ধুরা, যখন একটা পোর্টফোলিও সাজানো হবে, একটা কথা বলাটা প্রয়োজনীয় হয়ে পড়ছে, সেটা হচ্ছে পোর্টফোলিও সাজানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে সবগুলো দিককে, একটা দিক কোনো একটা পার্টিকুলার সেক্টর নয়, কোনো একাধিক সেক্টরকে ডাইভার্সিফাই করে সুন্দরভাবে রাখা। বিভিন্ন জিনিসকে সাজিয়ে রাখলে সুবিধাটা কী হয়, যখন রেনি ডে মানে যখন প্রয়োজনীয় সময় আসে তখন আমরা যেন সাপোর্টটা পেতে পারি, কারণ মার্কেট তো সবসময়তে পজিটিভ থাকে না, মার্কেট বিয়ার মার্কেটও থাকে, আবার বুল মার্কেটও থাকে। এটা হচ্ছে জীবনের যেরকম ঘটনা প্রবাহ, সেরকম মার্কেটেরও এরকম থাকে। ও ইনভেস্ট করেছে 1,71,000 টাকা মতো ইনভেস্ট করেছে, 2,53,000 টাকা মতো ওর এখন রিটার্ন দিচ্ছে। তো ঠিক আছে, ওনার বক্তব্য সেটা হচ্ছে প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে অ্যাপোলো। এটা হচ্ছে একটা, যেটা বলছিলাম, স্টিল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ভীষণ ওভারভ্যালু রয়েছে সিচুয়েশনে। ও যেটা যে করে রেখেছে সেটা হচ্ছে 18,000 টাকা ইনভেস্ট করেছে উনি। ঘটনা হচ্ছে যে একটার পর একটা আমরা স্টকগুলো দেখতে যাবো, অজস্র স্টককে রেখে দিয়েছে, ইনভেস্ট করে গেছে, একেবারে একটা খিচুড়ি টাইপের জিনিস তৈরি করে ফেলেছে। কিছু জিনিস ঠিকঠাক, কিছু জায়গায় ভুল। কে ওকে বলেছে আমি জানি না, অচিন্ত্যবাবু, আমি এটা তো বুঝতে পারলাম না যে আপনাকে কে কী বলেছে বা কীভাবে আপনি এগুলো করছেন। ইনভেস্টমেন্ট নিজের মনে আসে সে আপনি করে গেছেন, না কেউ বলছে তখন আপনি করেছেন। এনিহাও, নেক্সট হচ্ছে বিডিএল, যেটা দেখছি সেটা হচ্ছে ভারত ডায়নামিক লিমিটেড। একটু কদিন আগে আমি কথা বলছিলাম এটা নিয়ে, সেখানে বলেছিলাম যে কোম্পানিটা 36% রিটার্ন ওকে ভালো দিচ্ছে। ডিফেন্স সেক্টরে কিন্তু একটা সেরা কোম্পানি বলা যেতে পারে, এবং খুব শিগগিরই আসছে দিন যখন দেখবে বিডিএল কিন্তু আরও ভালো রিটার্ন দেওয়া শুরু করে দেবে। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, এটা আমি জাস্ট বললাম আমার সামান্য জ্ঞান মতে আমি এই কথাগুলো বলে যাই। ঘটনা যে 7টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, এনিহাও কোম্পানিটা অনেকগুলো অর্ডারও পাবে ভবিষ্যতে। এবং নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, দ্যাট ইজ নেক্সট যে কোম্পানিটা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে ইনভেস্ট করে রেখেছে, এবং সেখানে ইনভেস্ট করেছে মাত্র 3,654 টাকা মার্কেট ভ্যালু। ইনভেস্ট হচ্ছে 2,421 এবং 3,454 হচ্ছে মার্কেট ভ্যালু। 45টা কোয়ান্টিটি কিনে রেখেছে এবং 50% হচ্ছে রিটার্ন দিচ্ছে ওকে। তো এটা একটা ভালো জিনিস, দেখলাম 50% মতো রিটার্ন ওকে দিয়ে যাচ্ছে। নেক্সট চলে পরের স্টকটার দিকে, ইনফোসিসকে রেখে দিয়েছে। কিছু স্টকও ঠিকঠাক আছে, সুন্দর কিছু স্টক আছে একটু অসুবিধার। এখানে 9% মতো রিটার্ন ও পাচ্ছে ওভারঅল। রিসেন্টলি মনে হয় কেনা, বেশি দিন হয়নি। তো এনিহাও, নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে হচ্ছে আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সেখানে অ্যাবাউট 48% মতো রিটার্ন পাচ্ছে। আমরা জানি সেটা হচ্ছে খুব সুন্দর সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা ভালো করছে। নেক্সট আমি চলে যাবো পরের স্টকটার দিকে, সেটা কামা হোল্ডিংসে যদি দেখে নিই, ম্যাক্সিমাম রিটার্ন দেখবো প্রায় 81,000%, কিন্তু 5 বছর রিটার্ন দেখবো মাত্র 161%। ভালো কথা, কিন্তু এই কোম্পানিটি যদি 1 বছর দেখবে রিটার্নের পার্সেন্টেজ মাত্র 2%। তো কোম্পানিটা কিসে কাজ করে? এদের কাজ কিন্তু রয়েছে টেকনিক্যাল টেক্সটাইল বলা হয়, টেকনিক্যাল টেক্সটাইল বিজনেসে কাজ করে।
কেমিক্যাল সেক্টরের উপর কাজ করে। কোম্পানিটা রিটার্ন তেমন ভালো দেয়নি, কিন্তু এটাকেও ও ইনভেস্ট করে রেখে দিয়েছে। যদি তুমি দেখে নাও মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র স্মল ক্যাপ কোম্পানি, কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 2515, এবং যদি তুমি ইন্ট্রিনসিক ভ্যালু একবার দেখে নাও দেখতে পারবে সিচুয়েশনে 5589 রয়েছে। মানে ইন্ট্রিনসিক ভ্যালুর দিক থেকে দেখতে গেলে পজিটিভ রয়েছে, কিন্তু প্রফিটটা যথেষ্ট ভালো, সেলস ভালো বেড়েছে, অপারেটিং প্রফিটও কিন্তু সুন্দর রয়েছে, ভালো রয়েছে, ব্যালেন্স শিটও ভালো রয়েছে, তুলনামূলকভাবে বেটার দেখাচ্ছে। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে কোম্পানিটা তুলনামূলকভাবে বেটার লাগছে। নেক্সট আমি চলে পরেরটার দিক। আচ্ছা, নেক্সট চলে আসছে পরবর্তীকালের নেক্সট স্টকটা কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজিতে ফ্যান্টাস্টিক রিটার্ন পেয়েছে ভদ্রলোক, 133% রিটার্ন দিয়ে দিয়েছে। প্রায় ইনভেস্ট করেছিল 25,000 টাকা, সেই সিচুয়েশনে 10,000 টাকা ইনভেস্ট করেছিল, সেটা 25,000 টাকা দাঁড়িয়েছে, 14,000 টাকা মতো কিন্তু ওর হয়েছে, অ্যাপ্রিসিয়েশন হয়েছে। নেক্সট চলে আসার ব্যাপার সেটা হচ্ছে কৃতিকা ওয়্যারস। এইটা নিয়ে অজস্র মানুষের প্রশ্ন। একটা রীতিমতো একটা কোম্পানি, পেনি কোম্পানি। এই কোম্পানিটাতে ইমিডিয়েটলি ওর পার্সেন্টেজ রয়েছে সেটা হচ্ছে 150টা কোয়ান্টিটি কিনে রেখেছে এবং 5 টাকা দিয়ে কিনেছিল, সেটা 15 টাকা দাঁড়িয়েছে, এখন 162% রিটার্ন পাচ্ছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে অনেকে যদি প্রশ্ন করে যে স্যার এই সিচুয়েশনে রিটার্ন কী করব, প্রফিট বুক করে নেবো না এটাকে আরও কন্টিনিউ ভবিষ্যতে যাওয়ার জন্য, তো তার একটা উত্তর আমাকে বের করে দিতে হবে। তো এই সিচুয়েশনে যদি তুমি এটা ফান্ডামেন্টাল দেখে নাও কোম্পানিটা, তাহলে একটুখানি আশা করা যায় কিছুটা বুঝতে পারবে। তো চলো একবার দেখা যাক ফান্ডামেন্টাল। যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্টও দেখে নাও দেখবে 268-269% রিটার্ন দিচ্ছে। এবার যদি মনে করো নাও কোম্পানিটা যদি 1 বছরে দেখো দেখবে রিটার্ন 478-479%, 6 মাসে রিটার্ন দেখো 174%। কোম্পানিটা হঠাৎ করে জাম্প করা শুরু করেছে, কিন্তু যদি লং রানে দেখো দেখবে যে কনস্ট্যান্টলি কিন্তু কতটা ডাউন হয়ে গেছিলো কোম্পানিটা, 73% ডাউন। তাহলে তো এই সব কোম্পানিতে তোমাকে যখন ইনভেস্ট করবে এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে থাকতে হবে তোমাকে, যে কোম্পানি একটা সময় কিন্তু আবার ডাউন হয়ে 73% ডাউন হয়ে যেতে পারে। তো 73-এর কম আরও বেশি, মোস্ট প্রবাবলি এখান থেকে দেখলে বোঝা যাবে 80%-এর ওপরেও কিন্তু ডাউন হয়ে গেছিলো কোম্পানিটা। তো তারপরে আবার উঠেছে, এই হলো ঘটনা, এই হচ্ছে এর মুভমেন্ট ক্যারেক্টার। কোম্পানিটা বেসিক্যালি যেটা কাজ করছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টিল ওয়্যারস অ্যান্ড গ্যালভানাইজেশনের কাজ করে। এর ভ্যালুয়েশনটা আমরা দেখে নিই, 17 টাকা তো কারেন্ট মার্কেট প্রাইস দেখছি। এবারে তুমি ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে চেষ্টা করো দেখতে, তাহলে দেখবে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে খুব সামান্য, মানে দেখো 3 টাকা 55 পয়সা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে। মানে এদিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু অনেকই ডাউন রয়ে গেছে। এবং যদি তুমি দেখে নাও রিটার্ন অন অ্যাসেটের পরিমাণ, সেটাও কিন্তু প্রচুর কম রয়েছে। এখানে যখন দেখবে এখানেও কিন্তু প্রচুর কম। এবং যদি দেখে নাও পিজি, এটা আনবিলিভেবল পিজি রয়েছে এবং 16.9, মানে ওভার ভ্যালু সিচুয়েশন এখানে বক্তব্য রাখছে। সেলস গ্রোথ দেখো 5 বছরে মাত্র 2%, মানে এবারে তুমি যদি দেখো সেলস গ্রোথ মাত্র 5 বছরে 2% আছে, এই জিনিসটা একটুখানি সন্দেহ তৈরি করবে। 2% আছে, সেখানে দেখো প্রফিট 3% রয়েছে, সেখানে কি করে স্টক প্রাইস 48% বাড়ে, সেটাই হচ্ছে একটা বিশাল বড় প্রশ্ন আমার কাছে ছিল। যেখানে দেখতে হচ্ছে সেলস গ্রোথ 3 বছরে 18%, প্রফিট 62%, অ্যাবসার্ড লাগছে, 90% স্টক প্রাইস বেড়ে গেল। অথচ রিটার্ন অন ইকুইটি সবথেকে গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট কী ধরনের কাজকর্ম করছে, কোম্পানিটা কতটা পার্সেন্ট রিটার্ন দিতে পারে ভবিষ্যতে, এই জিনিসগুলো কিন্তু সন্দেহ বিশালভাবে তৈরি করছে। দেখবে একটা জিনিসকে, এই ধরনের জিনিসগুলো কিন্তু ক্যাশ ফ্লো তুমি যদি দেখো নেগেটিভ ক্যাশ ফ্লো, তাও নেগেটিভ ক্যাশ ফ্লোটাও চলে যায়, কিন্তু সেক্ষেত্রেও ব্যাপারটা খুব একটা একটু 100% কনফার্ম করে না। এটা ওভার ভ্যালুড শুধু নয়, কোম্পানিটাও কিন্তু এইসব পেনি স্টকে যতটা সম্ভব কম যাওয়া যায় ততটাই ভালো। এটার ভবিষ্যতে গিয়ে ভালো করবে এমন সম্ভাবনাটাও খুব কম রয়েছে। এনিহাও আমার কথা অনুযায়ী যদি ধরে নিই, আমি কিন্তু এইসব কোম্পানি থেকে আউট হয়ে যেতে বলছি। নেক্সট আমি চলে আসবো পরের স্টকটার দিকে। পরে বন্ধুরা যেটা স্টকে এলাম সেটা হচ্ছে লেমন ট্রি। এটা নিয়েও আমাকে 2-1 বক্তব্য রেখেছিল। তুমি যদি লেমন ট্রির 5 বছর রিটার্ন দেখো দেখবে 87%-এর কাছাকাছি, এবং কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে কিরম যেন 137 ছিল, 142 হয়েছে। অথচ এর যদি তুমি ইন্ট্রিনসিক ভ্যালু দেখে দেবে 23 টাকা 80 পয়সা, মানে চরম ওভার ভ্যালুর জায়গায় রয়েছে। কোম্পানিটা কিন্তু ভালো এমনি কোম্পানি। সেলস গ্রোথ 5 বছরে মাত্র 12%, 12.6%, খুব বেশি রিটার্ন এক্সপেকটেশন করা যায় না। সেই সিচুয়েশনে তোমাকে মাত্র 14% যখন তোমার রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিকঠাক আছে। চলে আসা যাক নেক্সট কোম্পানি, দ্যাট ইজ অটো সেক্টরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 31% মতো রিটার্ন দিচ্ছে। কোম্পানিটা এটাও নিয়ে রেখে দিয়েছে।
মাদারসান সুমি সেটা তো রেখে দিয়েছে। নেক্সট আমি চলে আসছি পরের স্টকের দিকে, নিউজেন সফটওয়্যারকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাপ্রক্সিমেট 24, রিটার্ন অন ইকুইটি 20, ঋণের পরিমাণ কম 0.04 এবং 1 বছর রিটার্ন দিচ্ছে 255%। কোম্পানিটা ওর ক্ষেত্রে নেগেটিভ রয়েছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা হোল্ড করাটা রিস্কি পোর্টফোলিও তৈরি করেছো, এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে তোমার অ্যাপ্রক্সিমেট 66 ইয়ার্স এজে এই ধরনের পোর্টফোলিওটা কিন্তু একটু রিস্ক তৈরি করছে। এনএইচপিসিও একটা ভালো কোম্পানি, সিচুয়েশন গভর্নমেন্ট মিনিরত্ন কোম্পানি, এইসব কোম্পানিতে ইনভেস্ট করে লাভ আছে, ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারো। এখানে হাইড্রো উপর কাজ করে, মানে রিনিউয়েবল এনার্জির উপর কাজ করছে কোম্পানিটা। কোম্পানি ভালো কোম্পানি, ভবিষ্যতে ভালো করবে। নেক্সট চলে আসছি প্যাটেল ইঞ্জিনিয়ারিং, আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি। ইনফ্রাস্ট্রাকচারে সেই কোম্পানিটা কাজ করে, কনস্ট্রাকশনের কাজ হয়, যেরকম ড্যাম, ব্রিজ, টানেল এগুলোর উপর কাজ হয়। কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ভালোই কাজ করছে, ভবিষ্যতে ভালো করবে। প্রেজেন্টলি তুমি 72% মতো রিটার্ন পাচ্ছ, কোম্পানিটা হোল্ড করো, ভবিষ্যতে ভালো হবে। নেক্সট হচ্ছে সর্বেশ্বর ফুডস, এইটা নিয়ে অনেকেই বক্তব্য রাখছিল, অনেকে 10 টাকা 5 পয়সা দাম, এটা নাকি কোন দিন 1000 টাকা হয়ে যাবে। এনিহাও আমি এতটা বেশি পজিটিভ নই। 2004 সালে কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর অঞ্চল। এদের যে বেসিক্যালি কাজকর্ম করে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে, ট্রেডিং হচ্ছে এবং এক্সপোর্ট করছে কিসের উপর? বাসমতি রাইস। তো বাসমতি রাইসে এর মুহূর্তে যদি তুমি এর ঋণের পরিমাণ দেখতে পারবে 1.19 ডেট টু ইকুইটি রেশিও, মানে প্রচুর ঋণ নিয়ে বসেছে কোম্পানিটা। সেলস গ্রোথ তুমি যদি একবার দেখে নাও, দেখবে সেটাও কিন্তু, যেটা বলছিলাম এখানে, তোমার সেলস গ্রোথ দেখো বা ঋণের পরিমাণ সবগুলি কিন্তু খুব বেশি লাগছে। এই সিচুয়েশন 1.19 রয়েছে ওভার ভ্যালুড, এবং সেলস গ্রোথ দেখো মাত্র সে মাইনাস নেগেটিভ হয়ে গেছে টোটাল সেলস গ্রোথ, আর 5 বছরে মাত্র 7.47। আমার মতে এই ধরনের কোম্পানিতে এক্সিট হয়ে যাওয়া। টেক্সটে কিছু SBIN ভালো করেছো, 22% রিটার্ন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সান ফার্মা কেমিক্যাল সেক্টর 53% রিটার্ন দিচ্ছে, রেখে দাও, এগুলো কাজে লাগবে। টাটা মোটরস বলার কোনো অবকাশ নেই, যথেষ্ট ভালো, 18,000 টাকা 19,000 টাকা ইনভেস্ট করেছো, এই 9,000 টাকা ইনভেস্ট করেছো, 18,000 ডবলের বেশি হয়ে গেছে, 106% রিটার্ন দিচ্ছে। টাইটানকে ডেকেছো কনজিউমার ডিউরেবলের পরে, প্রায় 27,000-28,000 টাকা ইনভেস্ট করেছো, 35,000 হয়েছে, ঠিকঠাক আছে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ওকে আছে, ঠিকই আছে। নেক্সট চলে আসা যাক পরের দিকে, VBLকে রেখে দিয়েছো, খুব ভালো কাজ করেছো। VBLকে টোটাল অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করেছো 8,600 টাকা, প্রায় ডবলের বেশি হয়ে গেছে, 18,000 হয়ে গেছে, 8,000 টাকাটা। ফ্যান্টাস্টিক কোম্পানি, ভবিষ্যতে ভালো করবে। একমাত্র কোকোকলার ফ্র্যাঞ্চাইজি রয়েছে, অনেকগুলো নিজস্ব ব্র্যান্ডেও খোলার চেষ্টা করছে, এবং 1990 সাল থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছে। আমরা জানি মাউন্টেন পয়েন্ট, তারপরে ডিউস, তারপরে এদিক থেকে পেপসিকো সবগুলো, এবং এছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেল সারা ভারতে বিস্তৃত করে চলেছে, এবং আমরা দেখব ভবিষ্যতে কিন্তু VBL ভালো করবে। একটু স্টেবিলিটি থাকবে, ফ্ল্যাট মুভমেন্ট চলবে মাঝখানে, কিন্তু তারপরে আবার ওটা শুরু হবে। ভেনাস পাইপ 40% রিটার্নে রেখে দিয়েছো, খুব ভালো সিচুয়েশন, ভালো স্টক। এনিহাও আমরা চলে আসছি নেক্সট, সান ফার্মাকে রেখেছো, আবার সিপ্লাকেও রেখে দিয়েছো, একেবারে খিচুড়ি করতে যাচ্ছ। এনিহাও ফার্মাতে এত কিছু রাখবে না, একটাকে দুটো ফার্মা স্টককে রাখবে। সিপ্লা 20% রাখছে। নেক্সট হচ্ছে কোল ইন্ডিয়া ইনভেস্ট করে 52% রয়েছে। ICICI ব্যাঙ্ক নেক্সট 38% রিটার্নে রেখে দিয়েছো, এবং এটাই মোস্ট প্রবাবলি লাস্ট, হ্যাঁ এই পর্যন্ত রয়েছে। এতগুলো স্টককে রেখেছো। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অচিন্তবাবু, এখানে আপনার আর কি একটুখানি ডাইভার্সিফিকেশন বিশেষভাবে প্রয়োজন পড়বে। FM সেক্টরের মধ্যে VBL রেখে দিয়েছেন, অটোর মধ্যে মাহিন্দ্রা, ব্যাঙ্কিং IDFC দেখলাম, এবং ডিফেন্সে BDL দেখলাম, ITর মধ্যে দেখলাম ইনফোসিস আর KPITকে। বক্তব্য সেটা হচ্ছে যে একটু ডাইভার্সিফিকেশন দরকার, যেরকম VBL শুধু রাখলে হবে না, আমাদেরকে LT ফুডস বা এই সর্বেশ্বর বাদ দিয়ে LT ফুডস নেওয়াটা বেটার। ওকে, 1 নম্বর হয়ে গেল, অথবা হিন্দুস্তান ফুডস এর ধরনের। নেক্সট হচ্ছে অটোর মধ্যে, অটোতে মাহিন্দ্রা যখন নিলাম, তখন অটোর সঙ্গে এর সঙ্গে একটা অটো অ্যান্সিলারি, ইউনো মিন্ডা অথবা সোনা BLW প্রিসিশন, এই ধরনের কোনো কোম্পানি রাখতে হবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে আপনি শুধুমাত্র নিয়ে রেখেছেন IDFC ফার্স্ট ব্যাঙ্ক, এটা না রেখে একটা লার্জ ক্যাপ রাখুন, ICICI করে যা আছে মোটামুটি এক ধরনের ব্যাপার, যেটুকু বললাম ওইটুকুতে মডিফাই করতে হবে। ওইটুকু মডিফাই করার সঙ্গে এদিক থেকে মিউচুয়াল ফান্ডে 3টে আপনার রয়েছে, যেটা আপনি আগে বলছিলেন। একটা হচ্ছে UTI ফ্লেক্সি ক্যাপ 1000, ঠিক আছে, ওটা কিছু বলছিলেন, নিপ্পন ইন্ডিয়া, সেখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ছিল। আর একটা ICICI ইনোভেশন
1000 ইনভেস্ট করা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করে যেতে পারেন। যেগুলো দেওয়া ম্যাক্সিমামই ওকে আছে। ইনভেস্টমেন্ট যদি ভবিষ্যতে আরও কিছু করতে হয় সেক্ষেত্রে আপনি যেগুলোর কেনা রয়েছে, যেরকম আইটির মধ্যে আপনি ইনফোসিসকে রেখে দিয়েছেন, কেমিক্যাল সেক্টরের কোনো স্টক আমি দেখলাম না এই মুহূর্তে। আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে দীপক নাইট্রাইট অথবা SRF এক নাম্বার, আর তার সঙ্গে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড একে অ্যাড করতে পারেন। এইভাবে কেমিক্যাল সেক্টরে বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে জিনিসটা কমপ্লিট করতে পারেন। এর মধ্যে কৃতিকা ওয়্যার্সকে আমি খুব একটা পজিটিভ বুঝতে পারছি না, এই একটাই কি আমি দেখলাম, বাকি সব মধ্যে সর্বেশ্বর একটা সেকেন্ড, এই দুটোকে আমি খুব একটা একেবারে পছন্দ হয়নি। বাকি সব ঠিক আছে, মোটামুটি এইভাবেই কমপ্লিট এগিয়ে যান। আর আমাকে 6 মাস পরে একবার আমাকে খবর দেবেন, একটা লিস্ট পাঠানোর আগে একবার মেল করবেন, করে আমি তারপরে আপনাকে কোনো মোটিভেশন দরকার হলে তখন আমি বলে দেবো। এইবারে চলে এলাম শেষ জায়গায় প্রত্যেক পোর্টফোলিওই চেষ্টা করে গেছে এনারা ঠিক মতো করার জন্য। সবাই ঠিক চেষ্টা করেছে, আমাদের কাজ হচ্ছে এর একটুখানি মডিফিকেশন করে নেওয়া। প্রথম ওয়ান অতুলনীয় ভদ্রমহিলার, দারুণ সুন্দরভাবে কাজ করেছে, অল্প বয়স কিন্তু সুন্দর কাজ করে গেছে। সেকেন্ড ওয়ান একটু হ্যাপাজার্ড রয়েছে, একটু ঠিকঠাক করে নেওয়াটাই